আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পর আজ অনলাইন ভিত্তিক আরেকটি ক্লাসের জন্য তোমাদের মাঝে হাজির হয়েছি। মঠবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি ভালোই ছিলে, আজও ভালো আছো। আমরাও বড় করুণাময় আল্লাহর ইচ্ছায় এ পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। ইতিমধ্যে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বিষয় থেকে। আজও একটি ক্লাস সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে আমরা একটি ক্লাস নেব। আজকে নেব সপ্তম অধ্যায় থেকে। এই সপ্তম অধ্যায় রয়েছে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। তো তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে সারা পৃথিবী যখন এই করোনার মতো এই মহামারীর কারণে আজকে সব ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থার একটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও স্বাভাবিক পরিস্থিতি নেই, মানুষের মধ্যে সংখ্যা ভয় ভীতি কাজ করছে। আর ঠিক এই করোনার বেশ পূর্বেই আমাদের সারা পৃথিবীতে আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো জলবায়ু পরিবর্তন। যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ন্যাচারাল বলি এখন প্রকৃতিগত দিক থেকে আমাদের স্বাভাবিক অনেক কর্মকাণ্ডেই আমাদের স্বাভাবিকতা নেই। সব ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই আমরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। ঠিক আজকের এই অধ্যায়ে আমরা সেই বাংলাদেশের জলবায়ু কেমন, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কেমন, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কতটুকু, জলবায়ু নির্ধারণ করার জন্য যে সমস্ত উপাদান রয়েছে সেই উপাদানগুলো কি, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত ক্ষতিকর দিকগুলো রয়েছে সেই দিকগুলো, এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগ, এই দুর্যোগের উপরে আমরা আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবো। অর্থাৎ আমরা এর উপরই আজকে আমরা ক্লাসটা দেবো। তোমরা চার্টে লক্ষ্য করেছো, আমি এখানে প্রথমেই বাংলাদেশের জলবায়ু। তো আবহাওয়া এবং জলবায়ু অনেকে মনে করে থাকেন যে কত দুটোই একই। আসলে প্রকৃতপক্ষে এক নয়। সমাজবিজ্ঞানী এটাকে যেভাবে ভিন্নভাবে দেখিয়েছেন সেটা হলো যে আবহাওয়া যার ইংরেজি প্রতিশব্দ আসে ওয়েদার, আর জলবায়ু যার ইংরেজি প্রতিশব্দ আসে ক্লাইমেট। তো আবহাওয়া বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখি যে কোনো একটি অঞ্চলের একদিন বা বিশেষ কোনো সময়ের তাপ, বায়ুর চাপ, গতি ও আর্দ্রতা, এর পরিমাণকে বা এই আর্দ্রতা নিয়ে হিসাব করে বের করা হয় আবহাওয়া। কিন্তু তখনকার জলবায়ু বলতে আমরা কী বুঝি? জলবায়ু বলতে যে কোনো একটি অঞ্চলে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। এখন আবহাওয়ার ভিতরে আমরা কী লক্ষ্য করলাম? আবহাওয়ার ভিতরে আমরা দেখছি কোনো একটি বিশেষ সময়ে তাপমাত্রা, বায়ুর চাপ, গতি আর বাতাসের আর্দ্রতা, এই নিয়ে আবহাওয়া হিসেব করা হয়, আবহাওয়া বের করা হয়। তো এই আবহাওয়া প্রতিদিনই পরিবর্তন হতে পারে, ক্ষণ ক্ষণ পরিবর্তন হতে পারে এবং হয়। আমরা যেমন লক্ষ্য করছি যে আজকেই সকালে একরকম, এখন আর এক রকম, 1 ঘন্টা আগেও আর এক রকমের ছিল। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ দেখছি, আবার কখনো আবহাওয়া স্বচ্ছ ও সুন্দর দেখছি। তো এখন জলবায়ুতে আমরা দেখো কি এই যে বায়ুর চাপ, গতি, বাতাসের আর্দ্রতা নিয়ে যে আবহাওয়া নির্ধারণ করা হয়ে থাকে, সেই আবহাওয়ারই 30 থেকে 40 বছরের একটা গড় পরিমাণকে বা গড় অবস্থাকে বলা হয়ে থাকে জলবায়ু। এখন এই জলবায়ু নির্ণয়ের ক্ষেত্রে বায়ু চাপ, গতি, বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা, এই কয়েকটা উপাদানের পাশাপাশি আরও কয়েকটি উপাদান রয়েছে যেগুলো এই জলবায়ু নির্ণয়ের ক্ষেত্রে নিয়ামক হিসাবে কাজ করে। সেগুলো কি? তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। সেখানে যে কোনো একটি দেশের বা কোনো অঞ্চলের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ ও অবস্থান প্রভৃতি। অর্থাৎ আমরা যদি কোনো একটি দেশের বা কোনো অঞ্চলের আমরা জলবায়ু নির্ণয় করতে চাই, তাহলে এখানে যেমন আছে একদিকে
তাপমাত্রা, বায়ুর চাপ, গতি, বাতাসের আর্দ্রতা, পাশাপাশি আমরা আরও আমাদের যে উপাদানগুলো আমাদেরকে হিসেবে আনতে হবে সেগুলো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, অবস্থান প্রভৃতি। এখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমরা আলোচনা শুরু থেকে এ পর্যন্ত আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে এবং আবহাওয়া এবং জলবায়ুর মধ্যকার যে পার্থক্য সেটা আমরা এখান থেকে আমরা উল্লেখ করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী ধাপে আসি যে এই যে জলবায়ু, বাংলাদেশের জলবায়ু এর প্রকৃতি কেমন, অর্থাৎ কোন ধরনের জলবায়ু বা বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কীরকম। বাংলাদেশ, তোমরা জানো যে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় জলবায়ু নামে অভিহিত করা হয়ে থাকে। পাশাপাশি এই বাংলাদেশের জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব আছে বলে একে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামেও অবহিত করা হয়ে থাকে। যেহেতু বাংলাদেশের জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে, সেহেতু বাংলাদেশের শীত এবং গ্রীষ্ম কোনোটাই তীব্রভাবে দেখা দেয় না। অর্থাৎ শীত প্রধান দেশের মতো অনেক শীত পড়ে না, আবার গ্রীষ্ম প্রধান দেশের মতো অনেক গরম পড়ে না। অর্থাৎ আমরা একটা মাঝামাঝি অবস্থানে বাংলাদেশ থাকে। তো আমরা দেখি এখন যে বাংলাদেশের এই জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো বা প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন। বাংলাদেশের জলবায়ু না, শুধু সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এখন এই বৈশ্বিক উষ্ণায়ন এই যে তাপ বৃদ্ধিজনিত কারণে আমাদের সারা পৃথিবীর জলবায়ুর এই পরিবর্তন দেখা যাচ্ছে এবং এই জলবায়ু পরিবর্তনের জন্য বিজ্ঞানীরা অন্যতম কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন বাংলাদেশের এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হল গ্রিন হাউস গ্যাস। কারণ এই গ্রিন হাউস গ্যাস আবার কি তোমরা লক্ষ্য করো যে গ্রিন হাউস কোনো একক কোনো গ্যাসের নাম নয়। বিজ্ঞানীরা বলছেন যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একক গ্রিন হাউস গ্যাস হিসাবে বিজ্ঞানীরা আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলে এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে এই গ্যাস, অর্থাৎ এই যে গ্যাসের নামগুলো আমি বললাম, এই গ্যাসগুলো প্রচুর পরিমাণ সঞ্চালিত হয়ে সেখানে তাপ বৃদ্ধি করে। এই তাপ বৃদ্ধি করার কারণে এই জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায় বা পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। এখন এই জলবায়ু যে পরিবর্তনের ফলে আমরা কী হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ, তোমরা জানো যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ৬টি ঋতু নিয়েই আমাদের এই বাংলাদেশ। আমরা প্রত্যেকটা ঋতুতে যখন আসে তখন একটা ভিন্ন আমেজ, ভিন্ন অনুভূতি, ভিন্ন পরিবেশ, ভিন্ন প্রাকৃতিক দৃশ্য, ভিন্ন প্রাকৃতিক অবস্থা, এগুলো আমরা লক্ষ্য করি। এবং প্রত্যেকটা ঋতুতেই পরপর 2 মাস পরপর যখন একটা ঋতু পরিবর্তন আসে তখন সেই ঋতু আমরা প্রকৃতিগত এবং বাস্তব ভিত্তিক আমরা পরিবেশের অবস্থার আমরা পরিবর্তন লক্ষ্য করি। কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেই পরিবর্তনের কারণে এখন আমরা সেই 6টা ঋতুতে সেই 6 রকমের দৃশ্যই এখন আমাদের চোখে পড়ে না। এখন আমরা বাংলাদেশে মনে হচ্ছে যেন গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই 3টে ঋতুর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। হয়তো বসন্তের কিছুটা আমেজ থাকলেও তা খুব একটা না। তো এই কারণে আমরা লক্ষ্য করছি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে তাল মিলিয়ে আবহাওয়ার যে পরিবর্তন, এটা লক্ষ্য করা যায় না। আর এই লক্ষ্য করা যায় না বলেই আমরা কি লক্ষ্য করছি, বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপ বাড়ছে, নদী নালা, খালগুলো শুকিয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, আর শুধু বাংলাদেশেই নেই, তো
তো শুধু বাংলাদেশেই না, এই অবস্থা সারা পৃথিবীতেই বিরাজ করছে। তো আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সহ সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন কেন হয় সে কারণ আমরা উল্লেখ করলাম। আমি কারণটা আমি আবার বলছি যে মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন তথা গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সুতরাং আমাদের কাছে এখন পরিষ্কার হলো যে জলবায়ু পরিবর্তন কেন হয় এবং এই পরিবর্তনের কারণে আমাদের যে সমস্ত পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি সেই পরিবর্তনগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। আবার আমি আবার বলছি যে এর কারণে, এই পরিবর্তনের কারণে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপ বাড়ছে, নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে আমাদের বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে এতক্ষণ আলোচনা থেকে আমরা যা জানলাম, এরপরে এখন আমরা আসবো যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে বড় একটা আমাদের পরিবেশের উপরে, আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে যে বড় ধরনের একটা প্রভাব পড়েছে, সেই প্রভাবের কারণে যে ক্ষতির যে দিকগুলো, সেই দিকগুলো আমি এক এক করে তোমাদের সাথে সংক্ষেপে উপস্থাপন করছি। সেটি হলো জলবায়ু পরিবর্তনের পরে যে সমস্ত দুর্যোগ দেখা যায় সে নামগুলো আমি একটু আগে বলছি, এখনও বলছি। তার একটা হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এখন এই ঘূর্ণিঝড় কি আর জলোচ্ছ্বাস কি তোমরা জানো যে কোনো একটি স্থানে, কোনো একটি জায়গার বা কোনো একটি অঞ্চলে যদি বাতাসের তাপমাত্রা বেড়ে যায় তাহলে ওই জায়গার বাতাস হালকা হয়ে যায়, হালকা হয়ে উপরে উঠে যায়। যখন হালকা হয়ে উপরে উঠে যায় তখন ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। আর এই বায়ুর চাপ যখন কমে যায় তখন ওই শূন্য জায়গা পূরণ করার জন্য চতুর্দিক থেকে শীতল বাতাস সেখানে খুব দ্রুত গতিতে সেখানে ধাবিত হয়। আর এই যে দ্রুত গতিতে ধাবিত হয়, দ্রুত গতিতে ধাবিত হওয়াকে বলা হয়ে থাকে ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় তোমরা জানো আমাদের দেশে প্রায় বছরই, এমনকি সারা পৃথিবীতে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয়ে থাকে। পাশাপাশি আমাদের জলোচ্ছ্বাস। তো জলোচ্ছ্বাস সম্পর্কে যদি আমরা কথা বলি, তো জলোচ্ছ্বাস কি? জলোচ্ছ্বাস হলো যে সমুদ্র পৃষ্ঠে যদি কোনো এরকমের ঝড়ের সৃষ্টি হয়, সেই ঝড়ে তো লবণাক্ত পানি বা লোনা পানি নদীর তীরবর্তী এলাকায় খুব দ্রুত গতিতে ধাবিত হয়। ধাবিত হলে সেখানে এই জলোচ্ছ্বাস তৈরি হয়, সৃষ্টি হয়। এই জলোচ্ছ্বাসের কারণে সাধারণ জনপদ পানিতে প্লাবিত হয়, ডুবে যায় এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে হয়। এরপরে বন্যা বলতে আমরা কী বুঝি? তোমরা জানো বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি নদী, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনার মতো যে নদী, এই নদীর উৎপত্তিস্থল ভারত। তো এই ভারত থেকে যে নদী ভারত থেকে বাংলাদেশে এই নদী আসছে। তো তোমরা জানো হিমালয় যে পর্বতমালা, সেই পর্বতমালায় বিশাল বরফ রয়েছে এবং সেই বরফ গলে তার বিশাল একটা পানির অংশ ওখান থেকে আসে এবং উজানে যে বৃষ্টিপাত হয়, তো সেই বৃষ্টির পানি অর্থাৎ বৃষ্টির যে পানি এবং যে বরফ গলা যে পানি, সে পানি এই নদী থেকেই বাংলাদেশের উপর থেকে এসে বঙ্গোপসাগরে পতিত হয়। এই বঙ্গোপসাগরে পতিত হলে এই স্বাভাবিক যে পানি ছিল, স্বাভাবিক অবস্থায় যে পানি ছিল, সেই পানির সাথে অতিরিক্ত পানি যোগ হলো সেই উজানের বৃষ্টিপাতের পানি এবং সেই হিমালয় পর্বতের বরফ গলা জলরাশি। এই জলরাশি যখন এসে আমাদের দেশের নদ নদী এবং সমুদ্রে যখন পড়ে তখন পানির উচ্চতা বেড়ে যায়। পানির উচ্চতা যখন বেড়ে যায় তখন এই পানি আস্তে আস্তে সমুদ্র তীরবর্তী এলাকায় যে জনপদ আছে, জনপদে আস্তে ছড়িয়ে পড়ে। তো তোমাদের এলাকা প্লাবিত হয়। তো এই পানি যে প্লাবিত হয়, যে পানি, তো একেই বলা হয়ে থাকে বন্যা। পাশাপাশি আমরা নদী ভাঙন কাকে বলে? নদী ভাঙন কখন হয়? তা আমরা জানি যে নদী ভাঙন সাধারণত যে সমস্ত নদী একইভাবে সরাসরি সোজা প্রবাহিত হয়ে গেছে সেখানে এই ভাঙনটা তেমন একটা লক্ষ্য করা যায় না। যে সমস্ত নদীতে নদীর গতি আঁকাবাঁকা, সে সমস্ত গতিতে নদী পানি যখন বয়ে চলে তখন স্বাভাবিক গতিতে চলতে পারে না, তখন বাধা পায়। সেই বাধা পাইলে তো এই নদী ভাঙনটা দেখা যায়। বিশেষ করে এটা বৃষ্টির মৌসুম বেশি হয়। তোমরা জানো যে এই সাম্প্রতিককালে আমাদের যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় বিশেষ করে পদ্মা,
মেঘনা মেঘনা এবং যমুনা নদীরও প্রচুর ভাঙন হয়েছে এবং সেই ভাঙনে শত শত ফ্যামিলি সব গৃহহীন হয়ে গেছে, আবাসহীন হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। খরা বলতে আমরা কী বুঝি? খরা হলো যে আমাদের দেশের কথাই আমরা বলি, আমাদের দেশে বা কোনো একটি স্থানে যখন পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ প্রয়োজন মতো বৃষ্টিপাত না হয়, অথবা ভূপৃষ্ঠের পানির স্তর যখন নিচে নেমে যায়, তখন এই খরাটা দেখা যায়। খরা দেখা দিলে সেখানে কৃষি কাজ সহ বিভিন্ন কর্মকাণ্ডের সমস্যা হয় এবং এই জন্য মাঠ গাছ সব ফেটে চৌচির হয়ে যায়। তার একটা ক্ষতির প্রভাব আমাদের সার্বিক অবস্থার উপরে প্রভাব ফেলে। শৈত্য প্রভাব শীতের সময় সাধারণত মৃদু থেকে মধ্য পর্যায়ে আমাদের দেশে আসে এবং তখন শীতের পরিমাণটা বেশি, বিশেষ করে বাংলাদেশের উত্তরাংশে এর প্রভাবটা লক্ষ্য করা যায় বেশি। টর্নেডো, কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড়ও এটা ঝড়ের কথা আগেই বলেছি। এই কালবৈশাখী ঝড়টা সাধারণত এটা বৈশাখ মাসে হয় বলে এই ঝড়টা কালবৈশাখী ঝড় বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আলোচনা থেকে আমার মনে হচ্ছে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত দুর্যোগ, এই সমস্ত দুর্যোগের সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা পেলাম। এবারে আমরা আসবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জলবায়ুর উপরে যে কথা বলছিলাম, এবারে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন লক্ষ্য করি, আমাদের যে প্রভাবটা লক্ষ্য করি, এর উপরে আমি সংক্ষিপ্ত কথা বলছি। তোমরা চার্টে লক্ষ্য করেছো যে আমি প্রথমে কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছি, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কৃষিক্ষেত্রে এর কী প্রভাব ফেলে। তোমরা জানো যে আমাদের যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশে আমাদের কৃষি যত যে উৎপাদন যা আমরা উৎপাদন করে থাকি, সেই উৎপাদন করতে গেলেই আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয়, আর পর্যাপ্ত পরিমাণের সূর্যের তাপেরও প্রয়োজন হয়। এখন পানির যোগানটা আমরা কোত্থেকে পাই? পানির যোগানটা আমরা ন্যাচারালি পেয়ে থাকি, আমরা বৃষ্টি থেকে। আর বিকল্প হিসাবে আমরা হয়তো নদীগর্ভ থেকে আমরা নলকূপ বা অন্য কিছু সেচের মাধ্যমে আমরা পানির ব্যবস্থা করে থাকি। তো এখানে এই জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক সময় কমে যায়। তো কমে গেলে সেখানে পর্যাপ্ত পানি না থেকে কৃষিতে ভালো উৎপাদন ভালো আসে না। আবার অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড খরা দেখা যায়। সেই খরার কারণে বৃষ্টি না হওয়ার কারণে, খরার কারণেও সেই কৃষি স্বাভাবিকভাবে কৃষি উৎপাদিত হয় না, যে কারণে বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তন ফলে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক বা বড় ধরনের প্রভাব রয়েছে। সাথে সাথে মৎস্য সম্পদের ক্ষেত্রে আমরা তিনটি বিষয় আমরা লক্ষ্য করি। যে একটি হলো যে এই জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য সম্পদের তিন ধরনের ক্ষতি হয়ে থাকে। একটা হলো যে স্বাদুপানিতে মাছের পরিমাণ কমে যায়, দ্বিতীয়ত লবণাক্ততা বেড়ে যায়, তৃতীয়ত যখন এই বন্যায় পানি যখন ছড়িয়ে পড়ে তখন আশেপাশে যখন জনপদ তলিয়ে যায়, তখন এই মাছের তখন তার যে আবাস যে ভূমি, সেই তার অভাব দেখা দেয়, যে কারণে মৎস্য সম্পদ বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হয়। তৃতীয়ত স্বাস্থ্যক্ষেত্রে আমাদের দেশে এই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন দেশের বন্যা খরা এগুলো দেখা দেয়, তখন আমাদের দেশে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, পানিবাহিত অনেক রোগের সমস্যা হয়। পয় প্রণালীটার পয় নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো থাকে না, যে কারণে সেখানে পানিবাহিত অনেক রোগ, অনেক মহামারী দেখা দেয়। এই জন্য এই জলবায়ু পরিবর্তন আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, অর্থাৎ বড় ধরনের একটা প্রভাব ফেলে। শিল্প, আমরা জানি যে শিল্প বেঁচে থাকে তার কাঁচামালের উপরে। তো সেই কাঁচামাল, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আবার এই বাংলাদেশের এই কাঁচামাল এই কৃষি থেকেই অনেক কাঁচামাল এসে থাকে, যে কারণে এই শিল্পক্ষেত্রেও এর একটা বড় রকমের আমরা পরিবর্তন লক্ষ্য করি বা এর একটা প্রভাব লক্ষ্য করি। সামাজিক ক্ষেত্রে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে তার অর্থনৈতিক অবস্থা, তার স্বাস্থ্যগত অবস্থা, তার পরিবেশগত অবস্থা, তার এই সমস্ত ক্ষেত্রে যদি মানুষ স্বাভাবিক থাকতে না পারে, তখন মানুষের জীবনযাত্রা মান ভালো থাকে না।
তো আমরা যখন দেখলাম যে এই জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিল্পক্ষেত্রে যে পরিবর্তনটা বা যে প্রভাবটা, এই কারণে এই সব কিছু মিলিয়ে আমাদের সামাজিক ক্ষেত্রে এর একটা বড় ধরনের প্রভাব থাকে, যে কারণে মানুষ জলবায়ু পরিবর্তনের পূর্বেকার যে অবস্থায় মানুষ ছিল ঠিক সেভাবে এখন নাই বা এখন থাকতেও পারছে না। তো আমরা আশা করব যে আজকের আলোচনা থেকে আমরা জলবায়ু প্রকৃতি, জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ুর কারণে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সৃষ্ট যে দুর্যোগ, যে সমস্যা, এর উপরে আমরা ধারণা লাভ করতে পারলাম। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।